বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সাংবাদিক অয়ন আমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরবো এবং তারপরেই আপনাদের সাথে আলোচনায় চলে যাব। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টের গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। এটি বাংলা স্থানীয় সময় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও BM সুলতান মাহমুদ। প্রসিকিউটররা জানিয়েছেন গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে, তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা। এরপরে আমি যে তথ্যটি তুলে ধরতে চাই তা হচ্ছে গণভবনে একটি নোট পাওয়া গেছে যাতে বিশিষ্ট এক ব্রিটিশ ব্যারিস্টারের আইনি পরামর্শ ছিল। হাসিনার শাসন ব্যবস্থা নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকতার প্রকাশনা বন্ধের বিষয়েই ওই ব্রিটিশ ব্যারিস্টার আইনি পরামর্শ দেন। পাশেই পড়েছিল বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার আবেদন ফর্ম। গণভবনে একটি সিঁড়ির ওপরের অংশে টিউলিপ সম্পর্কিত কিছু জিনিসপত্র পাওয়া গেছে। এর মধ্যে একটি ছিল ধন্যবাদপত্র। হ্যামস্টেড ও কিলবার্নের MP নির্বাচিত হওয়ার পর তিনি স্থানীয় লেবার পার্টির সদস্যদের উদ্দেশ্যে ওই ধন্যবাদপত্র পাঠিয়েছিলেন। আরেকটি ছিল টিউলিপের 2022 সালের বার্ষিক প্রতিবেদন, যেখানে তিনি জীবনযাত্রার ব্যয় সংকটের শিকার মানুষের সাহায্যের বিষয়টি তুলে ধরেন। এবং এদিকে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ রেহানা, তার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, তাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। এবং মামলাগুলোতে রেহানার আর এক মেয়ে, যেমনটা বলছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। এরপরে আমি যে তথ্যটি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন যে সরকারের রাজস্ব প্রয়োজন, প্রচুর ভর্তুকিও লাগে, এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়, তাই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে তেমন কোনো অসুবিধা হবে না। খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম আছে, সেগুলো সম্পর্কে দুদক অনুসন্ধান করছে, ভবিষ্যতে এই অনুসন্ধান চলমান থাকবে। এরপর একটি অন্য প্রসঙ্গে চলে যায়, তা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের বুধবার এটি যথাযথ প্রক্রিয়া সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। এবং এর আগে যেটি দেখা গেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এবং এরপর আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের সাথেই যে সমমনা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী, তাদের মধ্যে কিছু বিরোধের ঘটনা নিয়ে আলোচনা চলছে। এবং সম্প্রতি পিরোজপুরে দুই পক্ষের মধ্যে বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। আবার চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সহ কয়েকজনকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে এবং বলা হচ্ছে যে এটি অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে, প্রতিবেদনে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং এসব ঘটনার কারণে উভয় সংগঠনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা কিংবা কোনো দূরত্বের কারণে এসব ঘটছে কিনা তা নিয়ে নানা ধরনের আলোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক মাধ্যমে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব আরিফ সোহেল, তিনি বলেছেন যে দুটি ঘটনাই তাদের নজরে এসেছে এবং তারা সাংগঠনিকভাবে তদন্ত করছেন। এরপর যদি আমি যাই, যে তথ্যটি একটু তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে। উল্লেখ করে ভারতের যে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন, আমরা প্রতিবেশী, আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে ও বুঝতে হবে, কোনো ধরনের শত্রুতা কারো পক্ষে ভালো নয়। তিনি বলেন, দুই দেশের সামরিক সম্পর্ক একেবারেই ঠিক রয়েছে, কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। এবং এর সাথে একটু যুক্ত করি, এদিকে যদি আমরা দেখি যে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। এবং বাংলাদেশের উদ্বেগ জানানোর পর
সোমবার ভারতও নয়াদিল্লিতে যে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরাল ইসলাম তাকে তলব করে। এই ছিল কিছু তথ্য, আমি আলোচনায় চলে যাব। আমি প্রথমে একটু মাসুম মাওলা আপনার কাছে আসতে চাই সহজ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে খাদ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেছেন সরকারের রাজস্ব প্রয়োজন, প্রচুর ভর্তুকি লাগে, এই অর্থ কোথাও না কোথা থেকে সংগ্রহ করতে হবে, তাই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, তেমন কোনো অসুবিধা হবে না। মাসুম মাওলা, আপনি কি মনে করেন যে ভ্যাট বাড়ানোতে সাধারণ মানুষের তেমন কোনো অসুবিধা হওয়ার মতো কি কিছু দেখছেন আপনি মাসুম মাওলা? থ্যাংক ইউ। এবং অয়ন ভাইকে সালাম জানাচ্ছি। আসলে দেখেন, এখন দেশের পলিটিক্যাল যে সিচুয়েশন, এমনিতে ইকোনমি আমাদের খুব আনস্টেবল একটা পজিশন ইকোনমিতে। আর আপনার বিদেশি বিনিয়োগ তো দেশে তখন ইলেকশন আগ পর্যন্ত আসবেও না। এই সময়টায় আমাদের এখন প্রত্যেকটা মানুষের ক্রয়ের ক্ষমতা কিন্তু কমে গেছে। তাদের অনেকে এখন জবলেস হয়ে গেছে, অনেক কোম্পানি ফ্যাক্টরি বসে পড়ছে। তো সেই হিসেবে এখন আমি মনে করি যে এই এখন এই মুহূর্তে ভ্যাট বাড়ানোটা আসলে কোনো প্রয়োজন ছিল না। এইটা আসলে ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরেই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। এই ভ্যাট বাড়ানোর অর্থ বোঝা যাচ্ছে যে সরকার আসলে ইকোনমি কন্ট্রোল করার জন্য এগুলো করছে, কিন্তু আসলে ইকোনমি কন্ট্রোল করার জন্য এইটা পলিসি হতে পারে না। জনগণের, আমি বলবো একটু খারাপ ভাষা বলবো, জনগণের গলায় পাড়া দেওয়া। অর্থাৎ তারা ডে লেবারার্স, যারা দিন আনে দিন খায়, হ্যাঁ, এবং আমাদের দেশে তো আসলে 75% বলতে পারেন হলো দিন আনে দিন খায়। তো তাদের ডাইরেক্ট তাদের গলার মধ্যে পাড়া দেওয়া হচ্ছে। এইটা আসলে এই সরকারের কাজ না। ইকোনমি ইকোনমি বিল্ড আপ এই সরকারের কাজ হলো বাইরে থেকে যদি মানে ডোনেশন আনতে পারে, বাইরে থেকে যদি টাকা আনতে পারে, ফরেন ইনভেস্টর্স আনতে পারে, এই সরকার ঠিক আছে। কিন্তু এগুলো ইলেক্টেড গভর্নমেন্টের কাজ। ভ্যাটে টাকা বাড়ানো, তারপরে বিভিন্ন দ্রব্যে আপনার হলো মানে ওই কর শুল্ক দেওয়া, শুল্ক বাড়ানো কমানো, এটা ইলেক্টেড গভর্নমেন্টের কাজ। এটা আসলে এই সরকারের কাজ না। এই সরকার এই ম্যান্ডেট নিয়ে আসে নাই। এই সরকারের কাজ হলো একটা রোড ম্যাপ দেওয়া। সেই রোড ম্যাপের মধ্যেই বলে দিবে ইলেকশনটা কবে হবে। কারণ ইলেকশন না হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু এই দেশে স্থিতিশীল হবে না। এগুলো আসলে এই সরকার আসলে লেজে গোবরে আসলে জিনিসটা করে ফেলছে। এটা আসলে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এই সরকারের আসলে এই দিকে কনসেন্ট্রেট না। এই সরকার এখন কনসেন্ট্রেট করা উচিত দেশকে নর্মাল আনা। এই সরকারের কোনো ক্ষমতা নাই ভ্যাট বাড়ানো। জি জনাব মাসুম মাওলা, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু অয়ন আমার আপনার কাছে আসতে চাই, বিষয়টি আপনি কিভাবে দেখছেন এই যে ভ্যাট বাড়ানোর যে বিষয়টি? জি, ধন্যবাদ। আমি প্রথমে সালাম জানাই আমাদের সম্মানিত মাসুর মাওলা ভাইকে এবং উপস্থাপক আহ, আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আজকের এই আলোচনায় আমাকে যুক্ত করেছেন। আমি শুনছিলাম মাওলা ভাইয়ের বক্তব্যটি, কিন্তু আমাদের দেশে একটা বড় সমস্যা লক্ষণীয়, যেটা হচ্ছে যে আমরা আসলে সমস্যার শেকড়ে বা গভীরে যেতে চাই না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার বাজেট করার জন্য ভ্যাট আরোপ করেছে, এটা নিয়ে সরকারের এখতিয়ার আছে কি নেই, আমরা এই প্রশ্নটা যখন উত্থাপন করছি, তখন আমি আরেকটু গভীর থেকে আসলে প্রশ্নটা উত্থাপন করতে চাই যে যখন বাজেট প্রণয়ন করা হয়, যাদের জন্য এই বাজেটটি প্রণয়ন করা হয়, তাদের কারো মতামত কি আসলে নেওয়া হয়? আমি গত 53 বছরে দেখিনি যে এই ধরনের এবং মাননীয় অর্থ উপদেষ্টা যে কথাটি বলেছেন সেটা আংশিক যৌক্তিক। আমি বলবো যে হ্যাঁ, ব্যয় তো অবশ্যই বসাতে হবে বা বাড়াতে হবে, কমাতে হবে, একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে, কারণ সরকার পরিচালনার একটা ব্যয় নিশ্চয়ই রয়েছে। এবং আমরা এখন দেখছি বিষয়টা এরকম নয় যে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা সময়। শুধু বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা বা সংবাদ মাধ্যমগুলো নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। আমি মনে করি যে বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়নের যেই ব্যবস্থাপনা বাংলাদেশে গড়ে উঠেছে, এইটা আসলে মুষ্টিমেয় কিছু গোষ্ঠীর স্বার্থে এই ব্যবস্থাপনাটি ব্যবহৃত হয়ে আসছে। মাসুর মাওলা ভাই যেই শ্রেণীটির কথা বললেন যে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কারো কাছে কি গত 53 বছরে
কেউ জিজ্ঞেস করেছে যে কোন পণ্যের উপরে আমরা ভ্যাট বসাবো, কোন পণ্যের উপরে ভ্যাট প্রত্যাহার করব, কোন পণ্যের আমদানির উপরে কর বাড়ানো হবে, না, কিন্তু কমানো হবে, এই বিষয়ে অয়ন নিশ্চয়ই আমান, আমি পরামর্শ যদি, চাওয়া হয়নি। জি আপনি যে তো কথাটি বলছেন আমি আমি একটু একটু শেষ করি। জি 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 আমি একটু প্রশ্ন বলুন। যোগ করতে চাই। আপনি যেটি বলছিলেন যে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করা হয়নি, কিন্তু এই যে ট্যাক্স, ভ্যাট অথবা এই যে শুল্ক, অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, সাধারণ মানুষ এইখানে আসলে কিভাবে ইনপুট দিবেন, অথবা তারা আসলে এই বিষয়টি কতটা বোঝেন, এই বিষয়ে আপনি কি বলবেন, অথবা প্রসেসটা কি হতে পারে আপনি যেভাবে বলছেন বিষয়টা? এই আমি মনে করি যে আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন এর মধ্যেই একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। কারণ হচ্ছে যে এই পণ্যটা বাজার থেকে যারা ক্রয় করেন তাদের ওপিনিয়ন নেওয়ার অনেক সুযোগ আছে। পৃথিবীর বহু দেশে আমরা কাঠামোগত ব্যবস্থাপনা দেখি যে বাজেট প্রণয়নের জন্য জাতীয় অর্থনৈতিক কাউন্সিল থাকে। বাংলাদেশে এই ধরনের কোনো কাঠামো আছে কিনা, বা থাকলেও সেইখানে বিত্তবান বা আমরা যাদেরকে এলিট শ্রেণী হিসেবে চিনি তারাই সেখানে প্রতিনিধিত্ব করেন, এবং তাদের গোষ্ঠীগত ব্যবসায়িক স্বার্থেই তারা ভ্যাট প্রত্যাহার বাড়ানো কমানোর বিষয়ে সরকারের সঙ্গে নানা ধরনের নেগোসিয়েশনে থাকে। আমরা এটা অতীতের যে কোনো সরকারের সময় দেখেছি। তো এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারাও একটা গতানুগতিক পথে যাচ্ছেন। এটাই হচ্ছে সবচাইতে দুঃখজনক। এখানে সাধারণ মানুষ বলতে যাদেরকে বলা হয় তাদের কারো মতামত কোনোদিনই জিজ্ঞেস করা হয়নি, জানতে চাওয়া হয়নি। ওই ধরনের কোনো কাঠামোই বাংলাদেশে তৈরি করা হয়নি যে আর্থিক ব্যবস্থাপনায় যারা ভুক্তভোগী বা যারা অংশ নিচ্ছেন তাদের কোনো মতামত প্রদানের সুযোগ রাখা হয়নি। জনগণ বলতে শুধুমাত্র একটা জড়ো পরিচিতিকে আমরা তুলে ধরি, বা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা তুলে ধরেন, যারা 5 বছরে একবার ভোট দিয়ে তার জীবনের সমস্ত দায় দায়িত্ব সরকার বা রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেন। তা আমি মনে করি যে অর্থ উপদেষ্টার বক্তব্য, মাননীয় অর্থ উপদেষ্টার বক্তব্যর আংশিক যৌক্তিকতা আছে, নিশ্চয়ই বিলাসী পণ্যে ভ্যাট বাড়ানোর যৌক্তিকতা রয়েছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে আহ চাহিদা বা সেই জায়গাটায় ভ্যাট প্রত্যাহার কর, আমদানি রপ্তানি কর প্রত্যাহার থেকে শুরু করে যেভাবে মানুষকে একটা স্বস্তিতে আনা যায় সেই ধরনের একটা প্রক্রিয়ার দিকে সরকারের অনুসরণ এগোনো উচিত। এবং আহ মানে বাজেট তো আপনার করতেই হবে। নির্বাচনের যে প্রশ্নটি মাসুর মাওলা ভাই নিয়ে আসলেন সেটা যদি এখন বাজেট না করে তাহলে নির্বাচনের দিকে কিভাবে যাবে বা দেশটা আসলে কিভাবে চলবে, এইগুলো প্রশ্ন মানে আসতে পারে যখন ধরেন যে একটা স্থিতিশীল পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়, তখন আসতে পারে যে হ্যাঁ এটা কার এখতিয়ার আছে বা না এখতিয়ার আছে, এগুলো সেকেন্ডারি। কিন্তু বাজার প্রশ্নে যখন আসেন আমি তখন বলবো যে এইটা আসলে বাজার ব্যবস্থাপনা বা অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা, এই জন্য এই কথাগুলো সামনে আসে। বা অর্থ উপদেষ্টা ওইভাবে বলতে পারেন যে নিশ্চয়ই উনি দেখেছেন যে বিলাসী পণ্যের উপরে ভ্যাট আরোপ করেছেন, এই জন্য উনি বলেছেন যে খুব বেশি সমস্যা হবে না। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসুর মাওলা আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই ঘটনাটি খেয়াল করেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবি নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং তারা অবস্থান কর্মসূচি পালন করে। এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচিও পালন করে। ক্যাম্পাসের মূল ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তারা তালা ঝুলিয়ে দেন। আমি আসলে যে প্রশ্নটি করতে চাই, দাবি থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, সবই ঠিক আছে, কিন্তু এই যে দাবি আদায়ে শিক্ষার্থীরা বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যেই পদক্ষেপগুলো নিচ্ছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন মাসুর মাওলা? দেখেন, শিক্ষার্থীদের দাবি থাকবে, থাকাটাই স্বাভাবিক। কারণ তারা 15-16 বছর কেন, 30 বছর আগেও যারা স্টুডেন্ট ছিল তারাও আসলে কোনোদিন চিন্তা করে নাই যে এরকম ভাবে একটা আন্দোলন করে দাবি দাবা এরকম করে নেওয়া যায়, বা এটাকে আপনার যেটাকে হলো আন্দোলনের মাধ্যমে কোনো কিছু পাওয়া যায়। যেমন এর আগে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আসলে কখনো কেউ আন্দোলনে নামে নাই। এবার আন্দোলনে সাফল্য হয়েছে। এখন অনেকগুলি রিজনে সাফল্য হয়েছে, তার মধ্যে পলিটিক্যাল দলও এখানে ইনভলভ ছিল। তার সঙ্গে সুশীল সমাজ এবং ওই স্টুডেন্টদের গার্জিয়ানরা ইনভলভ ছিল। ওই কারণে তারা ওই কারণে ওই ইউনিটির কারণে একটা এখানে সাফল্য হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, একটা ইন্টারিম সরকার যখন দেশটা চালাচ্ছে, তারা দেশটাকে একটা স্টেবল কন্ডিশনে নেওয়ার চেষ্টা করছে।
হ্যাঁ, এখন 16 বছরের একটা ময়লা সাফ করছে একটা দল, যদিও এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না। এই দলের উচিত ছিল, মানে এই সরকারের উচিত ছিল একটা জাতীয় সরকার করলে। তাহলে আমার মনে হয় এই যে আজকে যে স্টুডেন্টরা যেভাবে এই যে প্রত্যেকটা কথায় কথায় খালি তারা আন্দোলন করছে কোথায় কোথায়, আমার কথা হলো হয়তো এতটা করার তারা সাহস পেত না। কারণ আন্দোলন করাটাকে আমি কোনো রং দেখছি না, কিন্তু দেখা হচ্ছে কি আন্দোলনের মধ্যে দেখা যাচ্ছে কি আন্দোলন করতে পারে, যুক্তি থাকতে পারে। আপনি আন্দোলনের মাধ্যমে আপনি নর্মাল ভাবে সরকারের কাছে একটা প্রস্তাব নিয়ে যেতে পারেন। কিন্তু আমার কথা হলো যে এই যে ক্যাম্পাসের ভিতরে ঘন ঘন আন্দোলন করা, এই আন্দোলনের মাধ্যমে দেখা যাচ্ছে কি লেখাপড়া নষ্ট হচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে ইনোসেন্ট মানুষও এখানে এখানে একটা ঝামেলায় পড়ছে। তো এগুলো আসলে আমি মনে করি এখন ছাত্রদের উচিত বোঝার সময় যে এখন তাদের লেখাপড়া করার সময়, সময়গুলো ওয়েস্ট যাতে না করে। এর আগে সরকার কি করেছিল, এদেরকে অটো পাস করে দিয়েছিল ছাত্রদেরকে। ওই ধরনের ঘটনা যেন না ঘটে। তাদের এখন এই যে এখন বৈষম্য ছাত্রদের কথা বলি, তারা ছাত্র বৈষম্যের সঙ্গে ছাত্র লাগিয়েছে। এটা কি আসলে কি ছাত্র কিনা, এটা একটু আমাদের একটা খতিয়ে দেখা দরকার। কারণ যখন বৈষম্য ছাত্র ছিল তখন জেনুইন ছাত্র ছিল, এটা সত্য কথা। কিন্তু এখন যারা আছে, এখন তারা কি আসলেই ছাত্র, নাকি তারা ছাত্র থেকে বেরিয়ে গেছে? তারা, তাদের কি অবস্থা, তাদের আইডি কার্ড আছে কি না, তারা কোন কলেজে কোন ইউনিভার্সিটির সঙ্গে তাদের এনরোলমেন্ট, এটা একটু সরকার খতিয়ে দেখা দরকার। কারণ ল অ্যান্ড অর্ডার দেশের কিন্তু এখন অবস্থা নাই, ল অ্যান্ড অর্ডার বলতে কিছুই নাই। তো এখন এই সময়টায় একটা ক্রাইসিস যদি ঘটে, আর্মি আনসার ছাড়া টেক ওভার করার মতন কারো কোনো ক্ষমতা নাই। তার মানে এখানে একটা বড় ধরনের বিপদ আমরা দেখছি। এইভাবে এই ছাত্ররা কোথায় কোথায় রাস্তায় নেমে যাওয়া, এইটা আসলে ঠিক না। এবং এই ছাত্রদের বাবা মাদেরও আসলে কনসেন্ট্রেট করা উচিত যে তাদের ছেলেরা আসলে কি পড়তে যাচ্ছে নাকি আন্দোলন নামে রাস্তায় নামছে, এবং আন্দোলনে কতটা যৌক্তিকতা আছে। এইটা আসলে এখন সবার দেখার সময় হয়ে গেছে। এটা একটা হাই টাইম, এখন আন্দোলন করার সময় না। আমরা আন্দোলনের নামে করে করে আমরা দেশটাকে পিছের দিকে নিয়ে যাচ্ছি। আমার জি, দেশের সামনে আনতে হবে এখন। মাসুম আল, আমি আবার আসবো আপনার কাছে। অয়ন একই বিষয় আপনি যদি একটু বলতে চান। যে আমি একটু আন্দোলনের ধরন সম্পর্কে আমি একটু পরে বলতে চাই। আমি প্রথমে যে কথাটি বলতে চাই, আমি যদি প্রশ্ন করি যে কেন তারা রাস্তা বন্ধ করে আন্দোলন করবে না, যেমন মাসুর মাওলা ভাই বললেন যে আন্দোলনের জন্য দাবি তাদের থাকতেই পারে। এখন তাদের যে দাবিটি আছে সেই দাবিটি তারা কোথায় উপস্থাপন করবে? তাদেরকে কি কোনো জায়গা দেওয়া হয়েছে যে তোমরা এখানে এসে দাবিটি উপস্থাপন করবা? আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ছিল। ছাত্র সংসদ গুলোতে নির্বাচিত নেতৃত্ব ছিল, যারা শিক্ষার্থীদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের সঙ্গে নানা ধরনের দর কষাকষিতে অংশ নিয়েছে। এবং আমরা জানি যে শিক্ষার্থীদের আন্দোলনের ফসলই কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কারণ আমরা দেখেছি যে সেই 60-এর দশক জুড়ে ছাত্র রাজনীতির যে গৌরব উজ্জ্বল ইতিহাস আমরা পড়েছি বা আমরা জানি, সেখানে কিন্তু সমস্ত আন্দোলনের সূত্রপাত শিক্ষার্থীদের হাতেই হতো। এবং রাস্তা বন্ধ করে যে কথাটি বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের মিসম্যানেজমেন্টের কারণে এটা এখন খুব বেশি মনে হচ্ছে যে এটা ঠিক না ওইটা ঠিক না। মানে আমরা আন্দোলনকারীদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে আন্দোলন করার জন্য বলছি, যাতে তাদের সঙ্গে একটা দর কষাকষি বা আলোচনার জায়গা তৈরি হয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আন্দোলনের জন্য তাদেরকে পথে না নামিয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার একটা ব্যবস্থাপনা কেন বাংলাদেশে সক্রিয় রাখা হলো না? কেন গত 40 বছরে, বা একটু কম করে যদি আমরা বলি 90 সাল পর্যন্ত দেশের ছাত্র সংসদ গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 90-এর পরে কারা ক্ষমতায় ছিলেন? তারা কেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে দেন নাই? কেন আজকে এই শিক্ষার্থীদেরকে আর চোখে দেখা হচ্ছে যখন সে তার ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমে আসতেছে? কেন অভিভাবক হিসেবে আপনারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হলেন? সেই জবাবটা কারা দিবে? কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কাজগুলো করে নাই? শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার বিষয় সমাধান করতে পারে নাই? কেন তাদেরকে কথা বলার স্পেস দেওয়া হয় নাই? এটা শুধুমাত্র কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়, নাকি যে রাজনৈতিক দলগুলো বা যে সরকারগুলো 90 পরবর্তী সময়ে আজকে পর্যন্ত দেশ চালাচ্ছে তাদের দায়, যে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের যে ব্যবস্থাপনা ছিল সেইটাকে দলীয় স্বার্থে বন্ধ করে রাখা হয়েছিল? এই প্রশ্নটি আগে আসা উচিত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে সচিবালয় ঘেরাও করা,
বা জিম্মি করে দাবি আদায়ের যেই প্রক্রিয়াটি, এইটাকে আমি মনে করি যে একটা সাময়িক উপসর্গ। কারণ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে বা দেশের আপামর মানুষের মাঝে পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশের অংশ এগুলো। এই ব্যাপারে সরকার কিভাবে এটাকে একটা মানে দর কষাকষির জায়গায় নিয়ে আসবে সেইটা ভাবা উচিত, এবং সেই প্রক্রিয়ার দিকে সবারই অগ্রসর হওয়া উচিত, এবং বিশেষ করে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত। এমন কোনো কথা বলা উচিত নয় যে আপনি আগুনে ঘি ঢেলে দিলেন। জি, অয়নমান আপনাকে ধন্যবাদ, এবং মাসুর মাওলা আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি। আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। প্রথমে আমি এবার একটু বিরতির পর মাসুর মাওলা আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। মাসুর মাওলা, যেমনটি বলছিলাম, আমি অনুষ্ঠানের শুরুতে কিছু তথ্য তুলে ধরছিলাম, সেখানে একটি প্রতিবেদন ছিল, সেখান থেকে আমি আসলে একটি অংশ তুলে ধরে আপনার কাছে প্রশ্নটি রাখি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদেরই যে সমমনা জাতীয় নাগরিক কমিটি নেতাকর্মীদের মধ্যে, দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে কিছুটা বিরোধের ঘটনা নিয়ে আলোচনা চলছে, সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা কথা হচ্ছে, এবং এর দু একটি ঘটনা আমি একটু তুলে ধরেছিলাম যে সম্প্রতি পিরোজপুরে দুই পক্ষের মধ্যে বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি সহ কয়েকজনকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে, এবং এই ধরনের কথা হচ্ছে, এবং বলা হচ্ছে যে অভ্যন্তরীণ এক ধরনের একটি টানাপোড়েন চলছে। এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন মাসুর মাওলা? কেন হচ্ছে এমনটা, অথবা এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? আরেকবার একটু বলবেন ওই যে চিটাগাঙ্গের ঘটনাটা বললেন যেটা। জি, পিরোজপুরে দুই পক্ষের মধ্যে বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে, এবং চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি সহ কয়েকজনকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। জি, এটা আসলে দুঃখজনক। কারণ এখন দুই গ্রুপের ভিতরে কেন এটা হবে, কারণ তারা তো মিল ছিল আমি যতদূর জানি, এবং তারা এটা আসলে সত্যি কথা বলতে কি ল অ্যান্ড অর্ডার তো দেশে নাই। ল অ্যান্ড অর্ডার যেহেতু নাই, এখন তারা মাঝখান থেকে আবার এটাও আমার মনে ইনকোয়ারি করে দেখার দরকার আসলে কতটা আমাদের এই বৈষম্য ছাত্র জড়িত আছে বা এই নাগরিক কমিটির কথা জড়িত আছে। এর ভিতরে ইন্ধন দাতা বাইরের কোনো লোকজন আছে কিনা সেটা দেখতে হবে খতিয়ে। কারণ সাধারণত দেখা যায় কি এখানে বাইরের লোকজনরা ঢুকে ঢুকে এর মধ্যে একটা বড় ধরনের একটা কেওস, বড় ধরনের একটা গন্ডগোল সৃষ্টি করা। বিকজ এখন যে ক্রাইসিস মোমেন্ট চলছে, এই মোমেন্টে সবাই চাবে করে একটা স্যাবোটাজ করার জন্য। এইটা একটু সবার আগে দেখা দরকার। আর আমাদের হোম মিনিস্ট্রির এটাকে আসলে আমি মনে করি ভালো মতনই এটাকে আসলে ডিল করা দরকার। কারণ আমরা প্রতিবারই বলে আসছি ল অ্যান্ড অর্ডারটা যেন ঠিক করা হয়। ল অ্যান্ড অর্ডার ঠিক নাই বলে ল অ্যান্ড অর্ডার এত উইক, যার কারণে আজকে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা। জি, মাসুর মাওলা আপনাকে ধন্যবাদ। আমি একটু অয়নামান আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে। জি, ধন্যবাদ। আমি মাসুর মাল্লা ভাইয়ের সঙ্গে একেবারে একমত এই বিষয়ে যে নিশ্চয়ই এখানে অন্য কোনো পক্ষের মানে ইন্ধন বা অনুপ্রবেশ আছে কিনা এই বিষয়ে যেমনটা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার দরকার আছে, তদন্তের দরকার আছে, তেমনি হচ্ছে যে যারা এই দুটি প্ল্যাটফর্মকে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় পর্যায়ে, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, তাদের আরো অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের অবস্থানটা আরো সুস্পষ্ট করা উচিত। যেই অবস্থানের কথাটি আমি বলছি সেটি হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো মনে করে যে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে ভবিষ্যতে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে পারে। তো এই জায়গাটিতে আসলে ওনাদের ভাবনাটা কি, সেই ব্যাপারে তাদের সুস্পষ্ট বক্তব্য মানুষের কাছে উপস্থাপন করা উচিত। তাহলে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ আছে কিনা এই বিষয়টি খুঁজে বের করা অত্যন্ত সহজ হবে। আমি শুধু মাসুর মাওলা ভাইয়ের সঙ্গে
এইটুকু যোগ করতে চাই। জি, অয়নামান, আপনি যেটা বলছিলেন যে জাতীয় নাগরিক কমিটি থেকে এরই মধ্যে আসলে তারা বলেছে যে তারা একটি নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে, যেটা আমরা জানি। ঘোষণা এখন আনুষ্ঠানিকভাবে আসেনি, কি নাম হবে অথবা কবে আসবে সেটি জানায়নি, তবে তারা একটি নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে, এটি তারা বলেছে। আমি যে বিষয়টি জিজ্ঞেস করতে চাই যে আপনি যেমনটা বলছিলেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আসলে তাদের অবস্থান অথবা দৃষ্টিভঙ্গি এটা স্পষ্ট করা উচিত, সেই জায়গায় যদি একটু জিজ্ঞেস করি যে অনেকে বলছেন এই যে জাতীয় নাগরিক কমিটির থেকে যে রাজনৈতিক দলটি আসছে, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখ থেকে আমরা শুনছি যে তারা বলছেন যে একটি কিংস পার্টি হতে পারে। এই ব্যাপারে আপনি কি বলবেন অয়নামান? জি, আমি এই ব্যাপারে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যের সঙ্গে আমি একটু আহ, ব্যতিক্রম একটি কথা বলতে চাই। আমাদের নিশ্চয় মনে আছে যে ডাকসুর সাবেক দুইবারের ভিপি, যিনি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদেরও ভিপি ছিলেন এবং একসময় উনি যশোদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, জনাব মাহমুদুর রহমান মান্না। উনি হঠাৎ করে জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান করে জাতীয় সরি নাগরিক ঐক্য নামে একটি প্ল্যাটফর্ম করেছিলেন। সেই অনুষ্ঠানটি কভার করার সুযোগ আমার হয়েছিল। সেখানে আমি দেখেছিলাম যে আজকের মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার উনি ছিলেন, তারপর ডক্টর শাহদিন মালিক সাহেব ছিলেন, মানে তারপর ডেইলি নিউজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবির সাহেব ছিলেন। মোদ্দা কথা হচ্ছে যে আমরা যাদেরকে ইন্টালেকচুয়াল বলি তারা প্রত্যেকে ওখানে ছিলেন। পরবর্তীতে আর কোনো অনুষ্ঠানে আসলে ওনাদেরকে দেখা যায়নি। তো আমি ব্যক্তিগতভাবে ওনাদের দুই একজনের কাছে জানতে চেয়েছি যে আসলে নাগরিক ঐক্যের সঙ্গে আপনাদের যে শুরুর দিকে সম্পর্ক, সেই সম্পর্কের ধারাবাহিকতাটা কেন রক্ষা হচ্ছে না। তখন দুই একজন আমাকে এই কথাটা বলেছে যে উনি যদি এটাকে নাগরিকদের প্ল্যাটফর্ম হিসেবে রাখেন তাহলে আমাদের সঙ্গে ওনার সম্পর্ক থাকবে, কারণ আমরা নাগরিকদের প্রতিনিধিত্ব করার জন্য সেই প্ল্যাটফর্মে বসতে পারি। কিন্তু যদি উনি এটাকে রাজনৈতিক দলে রূপান্তর করেন তাহলে তো সেখানে আমরা থাকতে পারি না, কারণ আমরা দল করব না। একই বিষয়টি আমি বলতে চাই যে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী এবং জাতীয় নাগরিক কমিটি মনে করে যে তারা একটা রাজনৈতিক দল করবেন, তারা করতেই পারেন, কিন্তু সেই বিষয়টাকে আহ মানে নাগরিক কমিটির অন্যান্যরা বা নাগরিক কমিটির কেন্দ্রিক যে জনপ্রিয়তা বা যে কারণে তারা সমর্থন পাচ্ছেন, তারা আসলে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে দেখতে চায় কিনা, এইটা একটা মৌলিক প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টি, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের ওপিনিয়ন ব্যক্ত করেছে যে এই যদি এই ধরনের একটি রাজনৈতিক দলের উত্থান হয় সেটাকে তারা কিংস পার্টি হিসেবে বলছেন। হতে পারে সেটার নানা কারণ থাকতে পারে, দৃশ্যমান অদৃশ্যমান। আমি সে আলোচনায় যেতে চাই না। আমি শুধু বলতে চাই যে এই যে এর আগেই আমরা যে আলোচনা করলাম, এই যে সংঘর্ষ অবরুদ্ধ করে রাখা দুই পক্ষের হাতাহাতি, এগুলোর পিছনে এই রাজনৈতিক দল গঠন করা বা না করার কোনো প্রভাব আছে কিনা সেটাও একটু অনুসন্ধান করা প্রয়োজন। জি, অয়নামান, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসুম মাওলা একই বিষয় নিয়ে আপনার কাছে আসতে চাই, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে কি দেখেন, আমাদের বাংলাদেশে তো আসলে সত্যিকারী রেজিস্টার্ড মানে রিকগনাইজ দল হলো এই চারটাই আছে: জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং কিছু লেফটিস্ট পার্টি আছে আরো কিছু। আমাদের দেশে আসলে হচ্ছে কি রাজনৈতিক দলেরও শর্টেজ আছে, যার জন্য দেখা যাচ্ছে আমাদের এই ঘুরে ফিরে 4-5টা দলের মধ্যে সরকার গঠন হয়, 4-5টা দলের মধ্যেই আমাদের সীমাবদ্ধতা। আমি এখানে অবশ্যই এখানে আমি স্যালুট জানাবো, স্যালুট দিব ওদেরকে। কিংস পার্টি হোক আর সেটা নতুন যে নামই হোক, প্রত্যেকটা মানুষের তার গণতান্ত্রিক অধিকার আছে একটা দল, একটা নতুন দল করা, সে দলের মাধ্যমে সামনে আসা, আমাদের দেশকে আমরা যেটা পারি নাই তারা সেটা আমাদের দেখা, সেটার জন্য আমরা তাদেরকে সম্মান জানাই। হ্যাঁ, এবং আমার কথা হলো এর পাশে যদি আমি ব্যক্তিগতভাবে আমার যদি তারা কোনো সাহায্য চায়, আমি তাদেরকে 100% সাহায্য করব। এই কারণে তারা ইয়াং ব্লাড, মাত্র কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যেই বলেন, আমি জাতীয় পার্টির লোক হলেও বলবো যে এখন আমাদের দলে, আমাদের এই সব রাজনৈতিক দলে এখন যারা নেতারা আছেন, এদের চেহারা আসলে অনেক পুরনো হয়ে গেছে। এখন নতুন চেহারা আমরা দেখতে চাই। আপনি দেখেন 16 বছর আওয়ামী লীগ যখন দেশ চালিয়েছে,
টিভি খুললে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, টিভি খুললে বিএনপি, মির্জা ফখরুল, টিভি খুললে জাতীয় পার্টি, আমার দল। আমার বলতে দোষ নাই, আমাকে যেটা ভাই এটা হোয়াইট হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক আমি বলবো, আমি কিন্তু ওই ধরনের ভাই। আমি একটা জিনিস বলতে চাই, বিশেষ করে অয়ন ভাইকে, অয়ন ভাই আমি কিন্তু আসলে জাতীয় পার্টির প্ল্যাটফর্মে রাজনীতি করি ঠিকই, কিন্তু আমি আসলে ওই রাজনীতিবিদ না যে সত্যকে মিথ্যাকে আমি সত্য বলবো, সত্যকে মিথ্যা বলবো। আমি ওই আশ্রয় নেওয়ার লোক না। আমার দলের নেতা, আপনি খেয়াল করবেন ইউটিউবে যদি যান আমার প্ল্যাটফর্মে, আমার দল যখন এই জাতীয় পার্টি যখন ইলেকশনে যখন যায়, আমি নিজে কিন্তু টকশোতে বলেছি 4 থেকে 5টা দালালের কারণে জাতীয় পার্টি রাজনীতিতে গেছে। কেন বলেছি জানেন? বিকজ আমি সত্যটা বলি। আমার দল যদি আমাকে বহিষ্কার করে দেয়, আই ডোন্ট কেয়ার। আমি আজকে এই কথা কেন বলি, দল যদি সত্যিকারই করতে চায় এদের সৎ নিয়তে আসা উচিত। এদের ভিতরে দল করার আগে এদের সবার শপথ নেওয়া উচিত যে আমরা দল করব দেশকে সার্ভিস দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য না, প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতার মধ্যে আনবো, এই নীতিটা থাকা উচিত। আমরা আমাদের পকেট ভরবো না, এই কয়েকটা নীতি নিয়ে রাজনীতি দল করা উচিত। আমি শিওর ইয়াং জেনারেশন কেন সিনিয়র সিটিজেনরাও এগিয়ে আসবে এই ধরনের কথাগুলো যে বলতে চায়। আপনি নিশ্চয়ই দেখেছেন এই সরকার প্রধান আওয়ামী লীগ সরকার কি করে সবাই জানি, রিপিট করবো না, কিন্তু আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার পরের থেকে কিভাবে মানুষের সম্পত্তি লুটতরাজ হয়েছে, কিভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি চাওয়া শুরু হয়েছে, মানুষ কিভাবে মৃত্যুবরণ করছে, আপনারা সব কিন্তু আপনারা দেখছেন। এখান থেকে আপনারা প্লিজ শিক্ষা নেন। এই শিক্ষা নিয়ে আপনারা আগে রাজনৈতিক দলটা বড় না, আগে আপনাদের নীতিটাকে আগে শপথ নেন যে আমরা রাজনৈতিক দল যা করব আমাদের সবাই সম্পত্তির বিবরণী আগে আমরা দিব, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সপারেন্ট দেখাবো, এবং আমাদের নীতি থাকবে যে আমরা সবার আগে দেশ। আজকে আপনাকে দেখেন, খুব দুঃখ লাগছে, আমি এই কথাটা একটু সংক্ষেপে বলি। এই গত 2-3 মাসে আমি 3টে দেশে বেড়ালাম, ক্যাম্বোডিয়া, শ্রীলঙ্কা, ব্যাংকক। দুঃখটা লাগলো কি জানেন? ক্যাম্বোডিয়া 20 বছর আগে আমরা বলতাম ওই জঙ্গলে কে যাবে, ওখানে গেলে বড় বড় ডেঙ্গু মশা, খারাপ মশা আছে। সেই দেশে আমি অবাক হয়ে গেছি, ক্লিন এয়ার, লোকজন ভদ্র, রাস্তাঘাট পরিষ্কার, প্রত্যেকটা মানুষের দেশের প্রতি ভালোবাসা। কেন জানেন? এই কারণ, বিকজ তারা গার্মেন্টস রিচ, তারাও গার্মেন্টস ডেভেলপ, তারা এমন ভাবে তারা এগিয়ে গেছে। ভেরি সুন শুনবো ক্যাম্বোডিয়া অনঅ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে আমাদের জন্য, কারণ আমরা যেভাবে পিছিয়ে পিছিয়ে ডাউনফল হচ্ছি। আসেন শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কা 3 দিন আগে আসলাম। শ্রীলঙ্কা আমি দেখলাম, মনে হচ্ছে এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি না, মনে হচ্ছে না এটা সেই শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা 6 মাস 1 বছর আগে তারা এরকম মানে অভ্যুত্থানের মাধ্যমে আসলো। এত এত এরা যেভাবে এগিয়ে গেছে, শ্রীলঙ্কাও 2 দিন পরে শুনবো আমাদেরকে বলবে যে এদের ভিসা নিয়ে আসতে বলো। আমরা কেন পারবো না রে ভাই? আমরা কেন পারবো না? আপনারা ছাত্র যদি আসে, তার মানে এডুকেটেড হবে। শুনেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আপনি সার্ভে করেন তো কয়েকজন লোকের সার্টিফিকেট আছে? নাই, দেখতে পারবেন না, হাতে গোনা কয়েকজন লোক ছাড়া। আপনারা ছাত্র, আপনাদের সব সার্টিফিকেট আছে। আমরা যে বিহেভ করেছি এই বিহেভ আপনারা করেন না। আমরা অশিক্ষিত বিহেভ করেছি, আপনারা অশিক্ষিত বিহেভ করেন না, আপনারা শিক্ষিত বিহেভ করেন। শিক্ষিত বিহেভ করে দেশকে, জনগণকে, সারা দুনিয়াকে দেখান যে আমরা নতুন বাংলাদেশ গড়েছি। নতুন বাংলাদেশ বলতে নতুন বাংলাদেশ যে দেশে কোনো হিংসা, বিদ্বেষ, খুন খারাপি, যে দেশে দুর্নীতি থাকবে না, যে দেশে হিংসা রাজনীতি থাকবে না, এই জিনিস, এবং যে দেশে বেকারত্বটাকে দূর করানো যায়, এই জিনিসগুলো নিয়ে আপনি কনসেন্ট্রেট করেন। তাহলে আপনার কিংস পার্টি দেন আর কুইন্স পার্টি দেন, আমরা স্বাগত জানাবো। আপনারা শপথ নেন আপনার। জি, মাসুম মোল্লা, আপনাকে অনেক ধন্যবাদ। অয়ন আমান, আমি আপনার কাছে একটি ভিন্ন প্রশ্ন নিয়ে আসতে চাই, যেটি হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে।
তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। আমি যেটা আসলে আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, সাংবাদিক হিসেবে আপনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার এবং যেখানে বলছে যে পুরোপুরি ফিরবে, কোনো সুযোগ বা সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা? এটা অত্যন্ত জটিল প্রশ্ন। এই জন্য আমি জানি না উনি কি গ্রাউন্ডের উপরে বলেছেন। কারণ হচ্ছে যে ওনাদের সরকারের যে পতন ঘটেছে সেটা একটা রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই ঘটেছে, এবং দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে সারা দেশ থেকে আন্দোলন চলতে 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 একটা সময় ওনাদের সরকারের পতন ঘটেছে। তার অর্থ হচ্ছে এর পতনের পরে আমাদের সামনে যে তথ্যগুলো এসেছে যে প্রায় 1,500-এর মতো মানুষ মারা গিয়েছে এই আন্দোলনে, এবং প্রায় 30,000-এর অধিক মানুষ আহত হয়েছেন এবং খুব ভয়াবহ রকমের আহত। আমি কয়েকটি হাসপাতালে ঘুরে প্রতিবেদনও করেছি, আমার সেটি দেখার সুযোগ হয়েছে। তো এই মানুষগুলোর মধ্যে যেই রাগ ক্ষোভ আওয়ামী লীগের উপরে রয়েছে, সেইটা ওভারকাম করে 2-3 মাসের মধ্যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরবেন এটা আমি জানি না। এটা যিনি বলেছেন এটা উনি ভালো জানেন। একেবারেই একটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া যদি আমরা চিন্তা করি, তাহলে খুব সহসাই রাজনীতিতে আওয়ামী লীগের মানে ফিরে আসার সুযোগটা একেবারেই ক্ষীণ দেখা যাচ্ছে। এখন ওনারা কি কৌশল নিয়ে কোন পদ্ধতিতে আবার এই মানে মানুষের ক্ষত সারাই করার মধ্য দিয়ে রাজনীতিতে ফিরে আসবেন, এই কৌশলটা ওনাদেরকে নির্ধারণ করতে হবে। এবং একই সঙ্গে হচ্ছে যে কি ধরনের নেতৃত্বের মধ্য দিয়ে, কি ধরনের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে ওনারা মানুষের কাছে যাবেন, সেটা ওনারা বলতে পারেন। কিন্তু আমার একেবারেই স্বাভাবিক রাজনৈতিক জ্ঞান যেটা বলে যে ধরনের প্রতিক্রিয়া আওয়ামী লীগ সম্পর্কে আমরা প্রতিবেদন করতে গিয়ে পেয়েছি, তাতে খুব সহসাই স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসাটা খুবই চ্যালেঞ্জিং আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ মাসুম আল্লাহ। একই বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই প্রশ্নটা শুনেছেন, যদি বলতেন। আসলে আওয়ামী লীগ যদি 2 মাসে 3 মাসের পরে যে ঘটনা শুনছি এখন তারা আবার নতুন করে তারা যদি আসতে পারে, সমাজের কাছে যদি তারা গ্রহণযোগ্যতা পায়, একটু এখানে আমার আমার কোনো ইয়ে নাই। মূল কথা হলো এখানে আমি ব্যক্তি না, এখানে এখানে হলো আমাদের এখন জনগণ, আমাদের 18 কোটি 19 কোটি বা 20 কোটি হয়ে গেছে। 20 কোটি জনগণের মধ্যে অন্তত 80% মানুষের তো একটা সমর্থন থাকতে হবে। তারা দাঁড়াতে পারে, দাঁড়াক না, আমার 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 সন্দেহ আছে তারা দাঁড়াতে পারবে। যদি অন্য কোনো পন্থায় না যায় তারা দাঁড়ানোর কথা না, বিকজ তারা যেটা করে গেছে মানুষ এখনো ভুলে যায় নাই। আপনি দেখেন তারা, আপনারা যেরকম দেখছেন যে দেশে ধ্বংস করছে, সেই হিসেবে জাতীয় পার্টিকে ধ্বংস করে গেছে, জাতীয় পার্টিকেও ধ্বংস করেছে তারা। এখন কথা হলো কি যে আজকে আমাদেরকে প্রত্যেক জায়গায় যে না আমাদেরকে বলতে হয় ভাই আমরা এটা করিনি, আমরা ওটা করি নেই। কেন জানেন? আমাদেরকে যে জিনিস আমাদের অনিচ্ছায় আমাদেরকে দিয়ে করিয়েছে, আমাদের অনিচ্ছায় আমাদেরকে দিয়ে বলেছে ওখানে এই কাজটা করে আসো। এই জন্য কি আওয়ামী লীগের আসলে একটা বিচার হওয়া উচিত। কিন্তু আবার এখানে একটা কথা বলবো, অয়ন ভাই আপনাকে নেগেটিভ ভাবে নেবেন না। আওয়ামী লীগের ভিতরে কিন্তু সব লোক কিন্তু শয়তান না, ওর ভিতরে ভালো লোক আছে। প্রত্যেক দলের মধ্যে ভালো লোক আছে, সব লোক খারাপ না। যারা ভালো তারা যদি যাদের বিচার আয়তা তারা বিচারে যাবে, জুডিশিয়াল প্রসেস আছে, সে প্রসেস যাদের বিচার চলছে, যাদের মামলা হয়েছে, সে বিচারের মধ্যে চলবে। তার মধ্যে থেকে ক্লিন লোকদেরকেও আসতে দিতে হবে। না হলে হবে কি জানেন? না হলে হবে কি, ধরেন এখন ইলেকশন দিল একটা, সেই ইলেকশনের মধ্যে ধরেন আওয়ামী লীগ পার্টিসিপেট করলো না যে কোনো কারণে, বাকি সব দল পার্টিসিপেট করলো। এক সময় এই আওয়ামী লীগের মধ্যে থেকে দেখবেন ভাই ভালো যেগুলো লোক আছে 2-5টা লোক, এরাই তখন কথা তুলবে। কথা তোলার সুযোগ আমরা কেন দিব ভাই? আমরা চাই ইলেকশনটা সুন্দরভাবে হোক, কিংস পার্টি আসুক, সবাই আসুক। যদি জনগণের ভোটের মাধ্যমে আসতে হবে, যদি ইলেকশন যদি ফেয়ার হয়, জনগণের ভোটেই কিন্তু ডিক্লেয়ার হবে তারা সরকার গঠন করবে। এবং সরকার গঠন আমি বলবো না ওই ধরনের লোক সরকার গঠন করুক যারা 16 বছর একই জিনিস রিপিট করে গেছে, হিংসার রাজনীতি করে গেছে। এটাকে সুযোগ দেওয়া যাবে না।
জি, জনাব মাসুর মাওলা, আপনাকে অনেক ধন্যবাদ এবং অয়ন আমান আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।